গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আজকে আপনারা শুনবেন সৈয়দ মুস্তফা সিরাজের থ্রিলার উপন্যাস না নিষাদ তৃতীয় পর্ব। আমরা দ্বিতীয় পর্বে শুনছিলাম গোয়েন্দা আনোয়ার চৌধুরী আড়াল থেকে বীরেশ্বর এবং লাইলিকে দেখছিলেন। আজ তারপর থেকে শুরু করছি। ওরা চলতে শুরু করেছে। আমি সাবধানে বেরিয়ে এলুম। বেশ কিছুটা দূরে থেকে অনুসরণ করলুম। ওরা নিশ্চয়ই কাছাকাছি কোনো গ্রামে যাচ্ছে। জঙ্গল শেষ হলেই মুশকিলে পড়ব, তবে দূর থেকে গ্রামটাও দেখে নিতে পারি। ক্রমশ জঙ্গল ফাঁকা হয়ে আসছে। এখন জায়গায় জায়গায় কিছু ঝোপঝাড় আর বাকিটা বুক সমান উঁচু কাশের বিস্তার। কোথাও উলুকাশ কেটে নেওয়া হয়েছে, সেখানে ফাঁকা। তার পেছনে একটা উঁচু বাঁধ দেখা যাচ্ছিল। ভরসার কথা, কোথাও কোনো লোক নেই। উলুকাশের বনটার কাছে এসে চোখে বাইনোকুলার রাখলুম। দেখলুম ওরা দুজন হাত ধরাধরি করে বাঁধে উঠল। একটু দাঁড়ালো। বাঁধের ওপারে কি আছে দেখা যাচ্ছে না। খুব উঁচু হলুদ মাটির বাঁধটা আকাশের গায়ে মিশে রয়েছে। পরক্ষণে দেখি কে একজন ওদের সঙ্গে কথা বলছে। গ্রামের চাষাভুষো লোক বলেই মনে হলো। লোকটা এদিকে আসতে লাগলো। ওরা বাঁধের ওপারে অদৃশ্য হলো। আমার পক্ষে এখানে দাঁড়ানো আর নিরাপদ নয়। পিছিয়ে এসে জঙ্গলে ঢুকে পড়লুম। একটা উঁচু গাছ খুঁজছিল, পেয়েও গেলুম। অনেক কষ্টে গাছটায় উঠে সবচেয়ে উঁচু ডালটায় গেলুম। তারপর বাইনোকুলারে চোখ রেখে বাঁধের ওপারটা পুরো দেখতে পেলুম। নদীটা ওখানে গিয়ে বেঁকে গেছে। নদীর ওপারে ঘন গাছপালার ভিতর কিছু কুঁড়েঘর দেখা যাচ্ছে। লাইলি আর বীরেশ্বর গায়ে ঢুকল, তারপর আর তাদের দেখা গেল না। যে লোকটা এদিকে আসছিল তার হাতে একটা লম্বা কাটারি। দেখলুম সে একটা জায়গায় ঝোপ কাটতে ব্যস্ত হয়েছে। কয়েক মিনিট চুপচাপ বসে থাকার পর গাছ থেকে নেমে এলুম। মাথায় কিছু চমৎকার প্ল্যান এসেছিল। সন্ধ্যায় নির্ঘাত ওই গায়ে লাইলিদের পার্টির বৈঠক বসছে। ওই সময় তাদের ঘিরে ফেলা যায়। সংঘর্ষ অবশ্যই হবে, কিন্তু ওরা স্বভাবতই হেরে যাবে এবং আত্মসমর্পণে বাধ্য হবে। কিংবা আরেকটা কাজ করা যেতে পারে। লাইলির সেই মামুর বাড়িটা খুঁজে বের করার জন্য এলাকার কোনো বিশ্বস্ত ইনফরমারকে কোনো ছলে সেখানে পাঠানো চলে। সে খবর আনলে ওদের বৈঠকের অনেক আগে সশস্ত্র পুলিশ গিয়ে লাইলিকে ঘিরে ফেলতে পারে। হাতের জন্য যথেষ্ট সময়ও ছিল। কিন্তু সব প্ল্যান ঘুলিয়ে দিল লাইলির সেই কথাটা, আনোয়ারের সঙ্গে আমি দেখা করব। এই শব্দগুলো অবিশ্রান্ত আমার মাথার ভেতর প্রতিধ্বনিত হচ্ছিল। মনে হলো সুযোগ অজস্র পাব লাইলিকে গ্রেপ্তারের, কিন্তু তার স্বাভাবিক মানসিক অবস্থায় আর তাকে মুখোমুখি কোনো মতে তো পাব না। তখন সে হয়ে উঠবে খাঁচায় বন্দি হিংস্র বাঘিনী। আমার এখন শুধু তীব্র তাগিদ লাইলির সঙ্গে মুখোমুখি কথা বলবার, শুধু ব্যাকুলতা, কেন সে এমন হলো, কি সেসব ঘটনা পরম্পরা, এগুলো জানবার। আরও কিছু ছিল হয়তো অবচেতনে, স্মৃতিগত কোনো আকর্ষণ কিংবা কোনো ব্যক্তিগত কামনা যা অচরিতার্থতার দরুন যন্ত্রণায় ক্লিষ্ট। শিমুলিয়ায় পৌঁছে ফৈজু চাচার ঘরে সারা দুপুর সারা বিকেল এক অদ্ভুত অলস তন্ময়তায় কেটে গেল। কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলুম না। জঙ্গল এলাকার চমৎকার একটা ম্যাপ ছকে ফেলেছিলাম কাগজের পাতায়, সেটা অর্থহীন মনে হলো। হঠাৎ মনে পড়ল ওরা কোথায় যেন কোন রাজেন মণ্ডলের বাড়ি সরকারি লোক সেজে গিয়ে ডাকাতি করবে। কবে, কোথায় বাড়ি রাজেন মণ্ডলের? রহমান সাহেবের জিপ নিয়ে যাবে সচিন। সচিন আর রহমান সাহেবকে? আমার কর্তব্যবোধ বাঘের মতো ঘুম থেকে জেগে বসল। না, জেনে শুনে এসব ক্ষেত্রে চুপচাপ বসে থেকে চেপে যাওয়া অত্যন্ত অন্যায় হবে। তাছাড়া এর শুধু চাকুরিগত দায়িত্ব ছাড়াও মানবিক দায়িত্বের দিকটাও তো আছে। রাজেন মণ্ডল ধনী গৃহস্থ। কারো ধনবান হওয়াটা আমার কাছে খুব অপরাধজনক বিবেচিত নয়। সবাই তো ধনবান হতেই চায়। বীরেশ্বরও তো মোটামুটি ধনবান। তার বেলা হুড়মুড় করে উঠে বসলুম। অন্তত বাবুগঞ্জ থানায় খবর পৌঁছে দিতে পারলে ওরা সদরের সব বেতারে জানিয়ে দেবে। কয়েক ঘন্টার মধ্যে সদর কোয়ার্টারের ইন্টেলিজেন্সের লোকজন পাঠিয়ে সব খুঁজে বের করতে পারবে। লাইলি এবং তার দলবলকে বিধ্বস্ত করবার জন্য এ জেলায় বিশেষভাবে ঘাঁটি আর ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। ফৈজু চাচা বারান্দার খাটিয়ায় শুয়েছিল। আমাকে বেরোতে দেখে বলল, আবার কোথায় চললে বেটা? অত ঘোরাঘুরি করলে অসুখে পড়বে যে। আসছি চাচা, একবার বাবুগঞ্জ ঘুরে আসি। শুনলুম খুব বড় জায়গা হয়ে উঠেছে,
তা দেখতে স্বাদ হচ্ছে। ফৈজু চাচা হাসতে লাগলো। বেটা আবার নিজের দেশে এসে পাগল হয়ে উঠেছে। তাই তো বলেছিলাম বাবা, ডাক্তার সাহেবের মতন এখানেই থেকে যাও, বিয়ে শাদি করে বউ নিয়ে এসো। শহরে কি মানুষ থাকতে আছে? খালি ইট পাথর। সন্ধ্যার মধ্যে এসে পড়ব বলে বেরিয়ে গেলুম। পাকা রাস্তায় গিয়ে কিছুক্ষণের মধ্যেই একটা বাস পাওয়া গেল। বসবার জায়গা ছিল না, দারুণ ভিড়। দেখতে দেখতে যাব ভেবে পাদানের কাছে দাঁড়ালুম। এখন সঙ্গে কিট ব্যাগটা নেই। প্যান্টের পকেটে অস্ত্র টানতে সাহস পাইনি, কারণ আমার রিভলভারটা 38 ক্যালিবারের এবং প্যান্টের পকেটকে বাইরে থেকে সন্দেহজনক করে রাখে। তাই একটুখানি দ্বিধা থেকে গেল মনে। পাদানিতে আমাকে দাঁড়ানোর সুবিধা দিতে বাস অ্যাসিস্ট্যান্টটা একটু তৎপর হয়েছিল, হয়তো আমার চেহারায় শোভন নাগরিকতার ছাপ দেখেই। সে বলল, আরামসে দাঁড়ান স্যার, এবং নিজে সরে এলো। আমি হ্যান্ডেল ধরে বাইরে ঝুঁকে দাঁড়ালুম। একটা কারণ ছিল ব্রিজের কাজটা লক্ষ্য করা। দূর থেকে দেখা যাচ্ছিল ব্রিজটা, যত কাছে গেলুম তত স্পষ্ট হয়ে উঠছিল সেটা। সেই সময় মনে হলো কয়েকটি লোক সেখানে বসে রয়েছে। তারপর স্পষ্ট বীরেশ্বরকে চিনতে পারলুম। আশ্চর্যদের সাহস তো! ব্রিজের কাছে যেতেই বাসের ঘন্টা বেজে উঠল। বাসটা দাঁড়ালো। এখানেই পাণ্ডব বর্জিত জায়গায় কে নামবে? পাদানি ছেড়ে নেমে দাঁড়াতে হলো আমাকে। দুজন যুবক নামল। দুজনেই প্যান্ট শার্ট পরা, কাঁধে কিট ব্যাগ, চোখে গগলস, মাথায় কিন্তু সোলার টুপি। একজনের হাতে গোলাকার চামড়ার কেস, ভেতরে মাপের ফিতে, অন্যজনের হাতে একটা স্ট্যান্ড, ক্যামেরা স্ট্যান্ডের মতো, ভাঁজ করা খবরের কাগজে মোড়ানো। অ্যাসিস্ট্যান্টটা বলল, এই যে স্যার, এইটাই আপনাদের সেই জায়গা। বাসের ভেতর থেকে একজন ভদ্রলোক বললেন, আপনারা কি ইরিগেশন ডিপার্ট থেকে আসছেন? একজন যুবক মৃদু হেসে মাথা দোলালো। তাহলে বাতটা সত্যি হচ্ছে তো স্যার? ভদ্রলোক উৎফুল্ল হয়ে উঠলেন। ওহে নকরি, তাহলে দরখাস্তটা কাজে লাগলো। স্যার আপনারা ক্যাম্প করছেন তো ওখানটায়? কাল আসবো স্যার। আমার নাম নৃপেন সামন্ত, আদাইপুরে বাড়ি। ওদিকে অ্যাসিস্ট্যান্ট বাসের ছাদ থেকে ট্রিপল জাড়ানো দুটো বোচকা নামালো, একটা বড় কালো বাক্স নামালো। তারপর বলল, আপনাদের সঙ্গে লোক নেই স্যার? এই তেপান্তরে এখন লোক কোথায় পাবেন? লোক পাবার তো কথা ছিল। চিন্তিতভাবে ইরিগেশনের লোক দুটো এদিক ওদিক তাকালো। ব্রিজের অন্য পাশে বীরেশ্বর এবং সেই লোকগুলো বসেছিল। আমি বললুম, ওখানে যারা বসে আছেন তারা নন তো? অ্যাসিস্ট্যান্ট বলল, ওনারা তো ভদ্রলোক স্যার, মোটঘাট বইবার লোক কই। ড্রাইভার বাজ খাই চাচালো, লক্ষে তোর হলো, মাতব্বরি করা চাই। পরক্ষণে স্টার্ট দিল বাসটা। পাদানিতে এক পা রেখেছি, হঠাৎ বীরেশ্বরের আওয়াজ পেলুম, আনোয়ার কোথায় যাচ্ছ? পা নামিয়ে নিলুম। বাসটা গড়াচ্ছে। অ্যাসিস্ট্যান্টটা বলল, যাবেন না স্যার? জবাব দিলুম, থাক, বলে পকেট থেকে একটা আধুলি বের করে এগিয়ে গেলুম। ও হাত নাড়ালো, অর্থাৎ লাগবে না। এই সিকিমাইল বয়ে আনার ভাড়া আমার মতো ফিটফাট সাহেব মানুষের কাছে নেবার মতো আহম্য কেউ নেই, বোঝা গেল। বাসটা সোজা চলে গেলে দেখি বীরেশ্বর ভুরু কুচকে আমার দিকে তাকিয়ে আছে। কোথায় যাচ্ছিলে? সোজা হেসে বলে দিলুম, তোমার কাছেই। শিমুলিয়ায় একদম থাকতে ভাল লাগলো না। কথা বলার মতো তো কেউ নেই, তাই ভাবলুম আজও যখন থেকে যেতে হলো, ফৈজু চাচা ছাড়লো না মোটে, তখন বীরুর কাছেই যাই, আড্ডা দিয়ে আসি। তা এখানে কি করছো? বীরেশ্বর বলল, এই যে দেখছো, এনাদের জন্য অপেক্ষা করছিলুম। আর বলো না, নদীর ওপারে অনেকটা জমি আছে পৈতৃক, বাঁধের অভাবে পোড়ো হয়ে রয়েছে, তাই। বলে সে হ্যাটধারীদের দিকে এগোলো। নমস্কার স্যার, সেই দুপুর থেকে অপেক্ষা করছি, আর একটু দেখি আমরা ফিরে যেতুম। কই রে পাচু, এদিকে আয় তোরা, স্যারদের জিনিসগুলো ওঠা। তিনটি লোক তখন বসেছিল ব্রিজের ওপারে নিচু চত্বরে। দৌড়ে এলো। গ্রাম্য লোক বলেই মনে হলো। গায়ে শার্ট, পরনে ময়লা ধুতি, পায়ে স্যান্ডেল, কিন্তু তিনজনের দেহই বেশ সুগঠিত। যা বুঝবার আমি তা স্পষ্ট বুঝতে পারছিলুম। বীরেশ্বর বলল, বুঝলেন স্যার, গায়ের লোক একদম কোঅপারেট করবে না বুঝতে পারছি। তাদের ধারণা বাদ হলে বড়লোক জোরদাররা লাভবান হবে। তাদের কি? একটা লোক পেলুম না যে আপনাদের সাহায্য করবে। অগত্যা আমার ক্লাবের ছেলেদের আনতে হলো।
দেখছেন তো, সবাই এক একটা ছোটোখাটো দৈত্য। এ একরকম ভালোই হলো স্যার, আপনার এই ব্রিজ ওপরাতে বললে তাও গড় রাজি হবে না। কি রে পাচু, রঘু কি বলিস? আর সতু তোর কি মত? ইরিগেশনের একজন হ্যাটধারী বলল, ক্যাম্প করার জায়গা ঠিক হয়েছে বীরেশ্বরবাবু? বীরেশ্বর বলল, হয়েছে স্যার, ওই যে ওখানটায় উঁচু চটার মতো জঙ্গল আছে, তবে এক্ষুনি সাফ করে ফেলবে এরা, কোনো অসুবিধা হবে না। পাচু, তোরা এগো বাবা, আমরা কথা বলতে বলতে যাই। এসো আনোয়ার। ব্রিজ পেরিয়ে ওধারে গিয়ে জঙ্গলের দিকে নামলাম আমরা। বীরেশ্বরদের মিটিংয়ের সঙ্গে এসবের কোনো যোগাযোগ আছে কিনা বুঝতে পারছিলাম না। এই দুটি লোক কি সত্যি ইরিগেশন বিভাগ থেকে এসেছে? যদি নাই এসে থাকে, অর্থাৎ দলের লোকই হয়, তাহলে এত হইচই লোক দেখানো ব্যাপার কেন? ওদের কি আরও কোনো গোপন প্ল্যান আছে যা আমি জানি নে? নদীর পাড়ের ওপর জায়গাটা সত্যি অপূর্ব। পাচুরা আগাছা উপড়াচ্ছে, ঝোপঝাড় কাটছে, ভীষণ ব্যস্ত। সোলার টুপিধারীরা চারদিক ঘুরে ঘুরে দেখছে। বীরেশ্বর একটা সিগারেট দিল আমাকে। এসো আনোয়ার, এখানে বসি। ঘাসের উপর বসে পড়লুম দুজনে। বললুম, বাঁধের জরিপ হবে বুঝি? হ্যাঁ, বলে বীরেশ্বর কয়েক মুহূর্ত আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। তারপর বলল, এসেছো যখন কদিন থেকেই যাও, শিমুলিয়ায় খারাপ লাগলে আমার বাড়ি চলে এসো। হেসে বললুম, কাল রাতে বা আজ সকালেতেই অফার দাওনি বীরু, অথচ মনে মনে তাই চেয়েছিলুম, তোমার দিব্যি। মনে খানিকটা দুঃখ হয়েছিল। বীরেশ্বর হাসল না, খানিকটা চিন্তিত দেখাচ্ছিল ওকে। বলল, তাই বুঝি? হ্যাঁ, বলিনি, কারণ ছিল তখন। কি কারণ শুনি? বীরেশ্বর তেতো মুখে বলল, তোমাকে খুলেই বলি, কাল রাত্রে ফের শালা আইবির আমাকে জ্বালাতে এসেছিল। এই ইরিগেশনের লোক সেজে এসেছিল। আমার চোখকে ধোকা দেবে? আমি অমন কত টিকটিকি পুড়িয়ে খেলুম। আইবি? সে কি, কেন? তোমাকে তো সবই বলেছি, লেফটিস্ট পলিটিক্স করতুম, সেই অপরাধ। অথচ কবে থেকে ছেড়ে ছুড়ে বাবার বিষয় সম্পত্তিতে মন দিয়েছি, তবু গন্ধ গেল না গা থেকে। কাল রাতটা মনে মনে বড্ড উত্তক্ত ছিলুম ভাই, তাই তোমার সঙ্গে ভালো করে কথাও কইতে পারিনি। মন সর্বক্ষণ অন্য জায়গায় ব্যস্ত থাকলে যা হয়। তারপর কি হলো সেসবদি? কি হবে? বীরেশ্বর সিগারেটটা ঘাসে গুজে বলল, এসেছিল, চলে গেল। যাকগে, আমি খুব রিলিফের মধ্যে আছি। একটু আগেই ভাবছিলাম তোমার কথা, যাব নাকি একবার শিমুলিয়ায়, কিন্তু এদিকে এনাদের আসবার কথা। মনে ছটফটানি নিয়ে বললুম, এখান থেকে এখন উঠবে তুমি? একটু দেরি হবে। কেন, এখানে ভালো লাগছে না তোমার? বসো না কিছুক্ষণ, বাড়ির সময় মতো ফিরব। এইসব নদী নালা মাঠঘাট জঙ্গল তো তোমার ভালো লাগার কথা। ইরিগেশনের দুজনে তাঁবু খাটাতে ব্যস্ত। ওদিকে ছোট্ট তাঁবু, ক্যাম্প খাটো রয়েছে দুটো, রান্নাবান্নার সরঞ্জাম রয়েছে। হঠাৎ মাথায় এলো, এদের পিয়ন বা আর্দালি বেয়ার অবশ্যই সঙ্গে থাকবার কথা। কই? মুখ বুঝে থাকতে পারলুম না। বললুম, বীরু, এদের সঙ্গে আর্দালি দেখছি না যে? তক্ষুনি বীরেশ্বর চমকে গিয়ে বলল, আরে তাই তো। ও স্যার, আপনাদের বেয়ারা আর্দালি আনেননি কেন? রান্নাবান্না এসব কে করবে? প্রথমে হ্যাটধারী হেসে বলল, জঙ্গলে যাচ্ছি শুনি আমার বেয়ারার জ্বর, মিস্টার দাশগুপ্তের বেয়ারার আমাশা। হঠাৎ লোক কই পাই, বলে এসেছি অফিসে, আগামীকাল বিকল্প লোক এসে যাবে, আর তাছাড়া অন্যান্য স্টাফও আসবে। দাশগুপ্ত বলল, সেনগুপ্ত মরিয়া হয়ে চলে এলো। আমি একটু ইতস্তত করছিলুম, ও বলল, বীরেশ্বরবাবু যখন আছেন ভাবনা নেই, আগাম গিয়ে তো বসে পড়া যাক। বীরেশ্বর বলল, হ্যাঁ, তা ভাবনা নেই, এরা তিনজনই থেকে যাবে আপনাদের কাছে। বন্দুক আনবেন বলেছিলেন, আনেননি স্যার? বাঘটাক এখানে আছে কিন্তু। দাশগুপ্ত মাথা দোলালো, আমার আবার শিকারের প্রচণ্ড শখ। সেনগুপ্ত বলল, আমারও, রিয়েলি বেশ চমৎকার জায়গা। বাঘ থাক বা না থাক, প্রচুর পাখি রয়েছে। কাজের দিনগুলো ভালো কাটবে। কাল পরশুর মধ্যে আরও 2-4 জন মিনিয়াল স্টাফ এসে যাচ্ছে, তখন আর কোনো অসুবিধা হবে না। দুজনে এতক্ষণে দুটো বন্দুক বের করল। বিকেলের আলো কমে আসছে। একটু দূরে বসে রয়েছি বলে স্পষ্ট বুঝতে পারলাম না বন্দুক দুটো কি, আইনি না বেআইনি। আইনি কিনা সন্দেহ আছে। দ্বিতীয়ত, আমার ষষ্ঠেন্দ্রিয় টের পেল
ও দুটো নিছক নিরীহ পাখি মারা ভদ্রলোক বন্দুক নয়, সম্ভবত বিদেশি জিনিস এবং হয়তোবা এক বিশেষ গড়নের রাইফেলই। এ ধরনের রাইফেল আমি ইতিপূর্বে দেখেছি বলে মনে পড়ল। আমার গায়ে কাঁটা দিল সঙ্গে সঙ্গে। বীরেশ্বর ঘড়ি দেখল হঠাৎ। ঠিক আছে স্যার, আমি আজকে তাহলে উঠি। আমার লোকেরা রইল, কোনো অসুবিধা হবে না। কাল ভোরে এসে পড়বক্ষণ। পাচু, তোরা রইলি কেমন? এসো আনোয়ার। এবার দাশগুপ্ত এগিয়ে এসে বলল, একে তো চিনলুম না। বীরেশ্বর আমার কাঁধে হাত রেখে বলল, আমার বাল্যবন্ধু আনোয়ারুল চৌধুরী। বহুকাল আগে ওই গায়ে ওদের বাড়ি ছিল, এখন কলকাতায় থাকে। জন্মভূমির কথা মনে পড়েছে এতদিনে। সে হেসে উঠল। আমরা পরস্পর নমস্কার করলুম। বীরেশ্বর অন্তরঙ্গভাবে আমার হাতটা হাতে নিয়ে বলল, আনোয়ারকে স্যার তাই বলে আমার দলে ফেলবেন না। ও নিরীহ ছাপোষা মানুষ, আমার মতো জেল খাটার দাগি নয়, রাজনীতিরও ধারে কাছে মারায় না, কিন্তু বড্ড বাতি কাছে পদ্য লেখার, তাই না আনোয়ার? সেনগুপ্ত বলল, তাই বুঝি? আপনি তাহলে পোয়েট? আই লাইক টু রিড পোয়েমস। কোন কাগজে লেখেন? বিব্রত মুখে বললুম, না না, তেমন কিছু না। বীরেশ্বর আমাকে টানতে টানতে ব্রিজে গিয়ে উঠল, তারপর হাতটা ছেড়ে দিল। বলল, আমার ওখান থেকে এসে আর কোথায় ঘুরলি? তার মুখে তুই সম্বোধন শুনে খুশি হলুম। বললুম, বাবুগঞ্জ গেলুম, তারপরে ব্রিজের কাছে নেমেছিলাম বাস থেকে। বীরেশ্বর যেন চমকালো। তাই নাকি? হঠাৎ এখানে কি? এমনি দেখতে ইচ্ছে হলো নদীটাকে। জঙ্গলে ঢুকেছিলি নাকি? তোর আবার প্রকৃতি টকৃতি কিছু ব্যাপার আছে নাকি? সেগুলো আর নেই মাথায়? নেচার নেচার করে কি তর্ক করতিস মনে পড়ে? পড়ে। এখনো রোগটা মাথা থেকে যায়নি রে বীরু। দুপুরে জঙ্গলে কতক্ষণ ঘোরাঘুরি করেও গেছি। একটা মুশহরের সঙ্গে দেখা হলো, তার পাখি ধরা দেখলুম। বীরেশ্বরকে গম্ভীর দেখাচ্ছিল। বলল, বাহ, কিন্তু অমন করে জঙ্গলে যাওয়া তোর ঠিক হয়নি। আজকাল একজোড়া বাঘের উপদ্রব হয়েছে, খুব জ্বালাচ্ছে। তুই তো ভালো শিকারি, মারছিস না কেন? পারছি কই, আজ দুপুরে তো আমিও এসেছিলাম জঙ্গলে। বলেনি মুশহরটা? দেখা হয়েছিল আমার সঙ্গে। না তো, কি আকাট! আমি জানতে পারলে কি আনন্দ না হতো রে। কাল বেরোবি বীরু? তাহলে তোর সঙ্গে আসতুম বরং। জঙ্গলে বেড়ানোর মতো আনন্দ আর কিছুতে নেই ভাই। বীরেশ্বর ঘোত ঘোত করে বলল, তা আসিস, কিন্তু বাঘ মারতে গেলে আমি কাউকে সঙ্গে নিই না, অন প্রিন্সিপাল। বাঘ মারা তো পড়েই না, নিজেকে বা সঙ্গীকে বাঁচানো কঠিন হয়। দুজনে এসব এলোমেলো কথা বলতে বলতে হাঁটছিলাম রাস্তায়। সূর্য ডুবে গেল রানীহাট পৌঁছতে পৌঁছতে। হঠাৎ বীরেশ্বর বলল, আচ্ছা আনু, তোর লাইলিকে মনে পড়ে? আমার বুকটা ধড়াস করে উঠল। বললুম, লাইলি লাইলি, ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সেই যে আমাদের গায়ের মেয়ে ছিল, মৌলবীর কাছে পড়তো, মাঠে ছাগল চড়াতো। বেশ ফর্সা রং, চেহারাটা মোটামুটি সুন্দর। বীরেশ্বর হেসে বলল, মোটামুটি সুন্দর কি, সুন্দরই বল। তাই হলো। সে লাইলির কোথায় বিয়ে হয়েছে রে? আমার একটুও মনে ছিল না ওর কথা। কি আশ্চর্য! আশ্চর্য বটে, বলে বীরেশ্বর হাসতে লাগলো। কি হলো, হাসছিস যে? সে হঠাৎ আমার কাঁধে একটা আলতো ঘুষি মেরে বলল, আনোয়ার, তুমি শালা বড্ড ন্যাকামি করতে পারো দেখছি। আমার বুকে হাতুড়ি পড়তে লাগলো। বললুম, কেন কেন বীরু? ওরে শালা! বীরেশ্বর বিকট হেসে উঠল। একসময় মেয়েটার পেছনে হন্যে হয়ে ঘুরত, ভালোবাসাবাসির খেলায় চাঁদু আমার লাইলির মজদু সেজে বসেছিল, আর বলে কিনা, কই মনে তো পড়ে না লাইলিকে। আশ্বস্ত হয়ে বললুম, যা, অত কিছু নয়। তা কোথায় আছে রে সে? বীরেশ্বর অন্যমনস্ক হয়ে বলল, দেখতে ইচ্ছে হচ্ছে? হচ্ছে ওই কি, অত করে যখন বলছিস, এতকাল পরে এলুম, সব দেখে যাবো আর বাল্য প্রণয়কে দেখে যাবো না একবারটি? বীরেশ্বর হঠাৎ দাঁড়ালো, আমার দিকে তাকিয়ে বলল, তুই এখানে আসার পর কিছু শুনিসনি লাইলি সম্পর্কে? লাইলি সম্পর্কে? না তো, বললুম না, ওকে তো ভুলে গিয়েছিলুম। শিমুলিয়ার লোকে কিছু বলেনি তোর ফৈজু চাচা? না তো, তোর দিব্যি। আশ্চর্য তো। কেন, লাইলির কি ব্যাপার? বীরেশ্বর হাঁটতে লাগলো। সব বলছি, চল,
লাইলি এখন এই এলাকায়, শুধু এলাকা কেন, সারা জেলাতেও বলতে পারিস এক প্রখ্যাত কিংবা কুখ্যাত মেয়ে। সে কি? চল ঘরে গিয়ে সব বলবো। বাড়িতে পৌঁছে গত রাত্রে যে ঘরটায় ছিলুম সেই ঘরের দরজা খুলে দিল বীরেশ্বর। তারপর ভিতরে চলে গেল। একটু পরেই অন্য বেশে ফিরল। বলল, আনু, এক কাণ্ড হয়ে গেছে রে। পিসিমার অসুখটা হঠাৎ বেড়ে গেছে। আমাকে এখনই একবার বাবুগঞ্জে দৌড়াতে হবে ভাই। এখানেও ডাক্তার আছে, কিন্তু বাবুগঞ্জের ডাক্তারই ওর চিকিৎসা করছেন। তুই ততক্ষণ বিশ্রাম কর, বইটই পড়। আলমারির চাবি দিয়ে যাচ্ছি। আমি ঘন্টা 2-3-এর মধ্যে ফিরবো, কোনো অসুবিধা হবে না। লোক আছে, বলা রইল, তোকে চাটা দিয়ে দিবে। সে বেরিয়ে গেল, একেবারে শিকারীদের পোশাক পরনে, হাতে বন্দুক। বাইরে মোটরসাইকেলের শব্দ শুনলুম। মোটরসাইকেল আছে বীরেশ্বরের। আলমারি ভর্তি বই রয়েছে। বীরেশ্বরের বাবার পারিবারিক লাইব্রেরি। একসময় ওরা জমিদার ছিল। আলমারি খুলে একটা বই বেছে নিলুম। বইটা নতুন ইংরেজি এবং পেঙ্গুইন সিরিজের। নিশ্চয় ওর বাবার সংগ্রহ নয়। বীরেশ্বর এসব বই পড়ে? অবাক লাগলো। খুব বিখ্যাত বই, আরবান গ্যারিলাস। পাতা উল্টাতে থাকলুম। বীরেশ্বরের মোটরসাইকেলের আওয়াজ যখন কানে এলো তখন রাত 12:10। এতক্ষণ লম্বা কয়েকটি ঘন্টা আমার যা কেটেছে অবর্ণনীয়। কিন্তু পেশাগত অভ্যাসে ধৈর্য বস্তুটা আমার মধ্যে পুরোপুরি থাকায় খুব একটা মাথা খারাপ করে ফেলিনি। নিঝুম শুনশান পাড়া গিয়ে রাত, একলা ঘরে থাকা, খাটের নিচে কোথাও ঘুন পোকার উৎকট অবিরাম কটকট শব্দ। যা মনে হচ্ছিল আমার মাথার ভিতরে রয়েছে। দেয়ালে প্রকাণ্ড সেকেলে বিলিতি ঘড়ির টিকটিক একঘেয়ে আওয়াজ। সে এক মারাত্মক অভিজ্ঞতা। বীরেশ্বর এসে পড়ে বলল, ঘুমিয়ে পড়িসনি দেখছি। বড্ড দেরি হয়ে গেল ভাই। এক কাজে গিয়ে অন্য কাজে জড়িয়ে পড়েছিলুম। ডাক্তার ফাক্তার তো পেলুমই না মাঝখানে। থাকবে, তোর কোনো অসুবিধা নেই তো? খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, তোর লোকটা কোনো ব্যাপারে ত্রুটি রাখেনি। বস, আমি আসছি এক্ষুনি, বলে সে ভেতরে চলে গেল। বাইরে ওর লোক মোটরসাইকেলটা কোথায় রাখতে গেল শুনতে পেলুম। ওদের পার্টির গোপন মিটিং খুব জাঁকালোভাবেই হয়েছে বোঝা যাচ্ছিল। কিছু নিয়ে খুব বিতর্ক হয়েছিল নাকি যে এত দেরি? মিনিট 10 পর বীরেশ্বর একটা ডোরাকাটা পাজামা আর গেঞ্জি পরে ফিরে এলো। হাতে জ্বলন্ত সিগারেট, মৌরি চিবুচ্ছে। মৃদু হেসে বলল, কিরে, দেরি দেখে ভাবছিলি নাকি? একটু ভাবনা তো হচ্ছিল বই কি। আর বলিস না, শালা কোন পাপে যে রাজনীতি করতে গিয়েছিলুম, এখনো গায়ের গন্ধ গেল না। সরকার এক গাদা টিকটিকি লাগিয়ে রেখেছে পেছনে। সব সময় শালারা আমার উপর নজর রাখছে। জ্বালিয়ে শেষ করে দিল মাইরি। চোখে তীব্র কৌতূহল এনে বললুম, তাই নাকি? আজ এখন কিছু গোলমালে পড়িস নি তো বীরু? বীরেশ্বর মিটিমিটি হাসতে লাগলো। বলছিস না যে? ছেড়ে দে, বলে 2-3 মিনিট সে নিঃশব্দে সিগারেট টানতে থাকলো। তারপর মুখ খুলল। তখন তোকে লাইলির কথা বলছিলুম। হ্যাঁ হ্যাঁ, লাইলি খুব বিখ্যাত মেয়ে হয়ে উঠেছে বলছিলি। নির্ঘাত কোনো পলিটিক্যাল পার্টির নেত্রী নাকি? বীরেশ্বর সন্তর্পণে যেন চমকালো। ঈষৎ সন্দিগ্ধ দৃষ্টে তাকিয়ে বলল, তুই তো জানিস দেখছি। অপ্রস্তুত হয়ে তখনই বলে উঠলাম, না মানে তোর কথার আছে তাই মনে হচ্ছিল। তাছাড়া ওর মতো মেয়ে খ্যাতি কুড়বে কিসে? বীরেশ্বর কানের লতি চুলকে বলল, বিস্তর রাস্তা আছে। ডাকাত দলের সর্দারনি হতেও তো পারে। এর সঙ্গে একটা সিক্রেট পলিটিক্যাল পার্টি জড়িয়ে দিলেই লাইলি পরিষ্কার হলো। সে অসম্ভব, অবিশ্বাস্য। কেন? মধ্যপ্রদেশের তামিনাবাই, হিমাচল প্রদেশের আজুরি, হরিয়ানার সিন্ধুমতি, এরা সব কে? কাগজে পড়িসনি এদের কথা? সরকারকে কেমন অতিষ্ঠ করে রেখেছে এখনো। কিন্তু তাই বলে লাইলি পাড়া গিয়ে এক ছাগল চড়ানি মেয়ে? বীরেশ্বর হো হো করে হেসে উঠল। ওরা একসময় সবাই ওরকম পাড়া গিয়ে ছাগল চড়ানি মেয়েই ছিল। জীবনী খুঁজলে ওরকম ব্যাপারই পাবি আনু। কার মধ্যে কি সম্ভাবনা আছে কেউ বলতে পারে না। সময় আর পরিস্থিতি, সুযোগ আর তালিম সেই সম্ভাবনাকে বাস্তব করে দেয়। এই লাইলির কথাই ধর। বীরেশ্বর এবার লাইলির যে কাহিনী শোনালো তা এই। আমরা চলে আসার 1 বছর পর লাইলির মা ওর বিয়ে দেয় পাশের গায়ের এক বয়স্ক চাষির সঙ্গে। লোকটার বউ ছিল আরেকটা। সেই বউটা সতীনকে কিন্তু মোটামুটি ভালোই বাসত। স্বামীর সঙ্গে লাইলিকে শুতে দিয়ে নাকি আড়ালে কান পেতে দাঁড়িয়ে থাকত। এই এক ধরনের যৌন বিকৃতির মনস্তত্ত্ব হতে পারে।
লাইলির বয়স তখনও স্বামী সংসর্গ করার ঠিক উপযুক্ত হয়নি, ফলে লাইলির স্বামীর শয্যা সংক্রান্ত কার্যকলাপ অত্যাচার বলেই ধরে নিত এবং গায়ে হাত দিলেই ভীষণ চেঁচামেচি আর কান্নাকাটি করত। পালিয়ে আসতে চাইতো বিছানা থেকে। তখন ওর বয়স্ক সতীন অকুস্থলে হাজির হয়ে আবার বুঝিয়ে সুঝিয়ে বিছানায় শুইয়ে দিত। সে স্বামীকে ভর্ৎসনাও করত। হঠাৎ এক রাতে লাইলির সতীন করল কি, সে জোর করে লাইলিকে বিছানায় ধরে রাখল এবং স্বামীকে বল প্রয়োগে উৎসাহিত করল। ফলে যা অত্যাচার হবার হলো। অত্যাচার ছাড়া আর কি? সদ্যোদ্ভিন্ন কুড়িকে গায়ের জোরে পাপড়ি খুলে বিকশিত ফুলে পরিণত করার চেষ্টাকে বীভৎস অত্যাচার বলাই উচিত। সেই রাতে এত জঘন্য ব্যাপার হলো যে লাইলি আহত হয়ে যন্ত্রণায় সারা রাত কাঁদল, আর বিছানা ভেসে গেল তার কুমারী রক্তে। পরদিন সন্ধ্যায় সুযোগ পেয়ে আহত শরীরে কোনো অবিশ্বাস্য শক্তিতে লাইলি প্রায় বুকে হেঁটে পালিয়ে এলো স্বামীর বাড়ি থেকে। কিন্তু ওর মা উল্টে ওকে লাঞ্ছনার অ্যাক্সেস করল। এ তো গায়ে গায়ে খুবই স্বাভাবিক ব্যাপার মেয়েদের জীবনে। 10 থেকে 12-13 মধ্যেই সব মেয়ের বিয়ে হয়ে যায় চাষি সমাজে। এই ঘটনা আকছার ঘটে থাকে। মেয়েদের এটা সয়ে নিতে হয়, সয়ে যায় ক্রমশ। লাইলি কি এমন সৃষ্টি ছাড়া যে তার ছইবে না? তাছাড়া দারিদ্র, সেও একটা ভয়ানক কথা। বুড়ো বয়সে ঘুটে কুড়িয়ে নিজের পেটি চলে না, মেয়েকে পুষবে কি করে? ফলে লাইলির লাঞ্ছনার সীমা রইল না। মা তার জামাইকে খবর দিয়ে আনালো, জোর করে আবার সেই রাতেই পাঠিয়ে দিল স্বামীর ঘরে। লাইলির তখন প্রচণ্ড জ্বর। কদিন বাদে অবশ্য বিনা চিকিৎসায় সেরে উঠল। সেই হাঁটি হাঁটি পাপ অবস্থা থেকে যে মেয়েরা রোদ বৃষ্টি ঝড় শীত গায়ে নিয়ে বড় হয়েছে, অরণ্য প্রকৃতির পাঠশালায় যারা জীবন সম্পর্কে পাঠ নিয়েছে, তাদের প্রকৃতি যেন শক্তিও দিয়েছে প্রচুর। সহজে তারা কাবু হয় না। প্রকৃতির এক বীজাণু তাদের রোগ দেয়, অন্য বীজাণু সেই রোগ হরণ করে। নেচার কিউর হয়তো সর্বশ্রেষ্ঠ শতচিকিৎসা পদ্ধতি প্রকৃতিচর আদিম মানুষের জীবনে। প্রকৃতি নন্দিনী লাইলি আবার উঠে দাঁড়ালো সূর্যমুখীর মতো। এক রাতে তখন আবার তার স্বামী স্বাভাবিক এবং আইনসঙ্গত কাম নিয়ে লাইলিকে আকর্ষণ করল। কামান্ধ পুরুষকে নিবৃত্ত করতে হাত ওঠালো লাইলি, পারল না। তখন হঠাৎ সে এক কাণ্ড করে বসল। তৈরি হয়েছিল আগে ভাগে। বালিশের পাশ থেকে একটা ধারালো কাটারি তুলে সে করল কি, এক ধাক্কায় পায়ের নিচের চিৎপাত স্বামীর যৌনাঙ্গটি কেটে ফেলল। বাবুগঞ্জ থানায় হাঁপাতে হাঁপাতে হাজির হয়েছিল সে রাতে এক গ্রাম্য কিশোরী। আমি খুন করেছি দারোগাবাবু, আমার স্বামীকে খুন করে ফেলেছি। এই খুনের মামলায় ওর মায়ের ভিটেটুকু বিকিয়ে গেল। মেয়েকে বাঁচাতে চেয়েছিল মা। সেশন জজ কিন্তু জুরিদের রায় মেনে নিলেন না। লাইলি বেঁচে গেল আইনগত কি জটিলতায়। আর ফরিয়াদি পক্ষ গরিব, হাইকোর্ট অবধি যাওয়ার সাধ্য ছিল না, উৎসাহ হয়তো ছিল না। দীর্ঘ 13 মাস বিচারাধীন হাজতবাস করে লাইলি ফিরে এলো তখন অন্য মেয়ে হয়ে। নিয়মিত খাওয়া দাওয়া আর ছায়া থাকার ফলে তার স্বাস্থ্য সৌন্দর্য অবিশ্বাস্য হয়ে উঠেছে। মা আবার তার বিয়ের জোগাড় করতে ব্যস্ত হলো। তখন এই রাস্তাটা হাইওয়ে হয়েছে সবে। কিছু দূর অন্তর অন্তর একদল করে রোড কুলি নিয়মিত রাস্তা দেখাশোনা করছে। তাদের দলে ছিল এক যুবক, খুব শৌখিন প্রকৃতির মানুষ। পৈতৃক মাত্র কয়েক কাঠা চাষের জমি অবশিষ্ট ছিল। রোডকুলির চাকরি পাবার পরেই জমিটা বেচে কিনে ফেলল একটা সাইকেল আর একটা ট্রানজিস্টার। প্রতি ভোরে সাইকেলের পেছনে কোদাল ঝুড়ি আর সামনে ট্রানজিস্টার ঝুলিয়ে মহানন্দে রাস্তায় কাজ করতে যায়। স্বামীহন্ত্রী লাইলিকে কেউ বিয়ে করতে চাইছিল না। এই যুবকটি কিন্তু রাজি হয়ে গেল। এখন লাইলি রাজি হলেই হয়। তার মা এবার মেয়ের অমতে বিয়ে দিতেও ইতস্তত করছিল। ওকে তো আর বিশ্বাস করা যায় না। আশ্চর্য, লাইলি রাজি হয়ে গেল সঙ্গে সঙ্গে। বিয়ে হলো এবং এরপর যা দৃশ্য দেখা গেল তাই পাড়া গিয়ে জীবনে অভিনব বিস্ময়কর। রাতের অবসরে নতুন স্বামী কামাল হোসেন বাজাডাঙ্গায় লাইলিকে সাইকেল চাপানো শেখায়। কিছুদিন পর দেখা গেল লাইলি সালোয়ার কামিজ পরে চুলে বেনি বেঁধে রানীহাট মাইনর গার্লস স্কুলে পড়তে যাচ্ছে। সাইকেল চেপেই যাচ্ছে। ক্লাস 3-তে ভর্তি হয়েছে 14-15 বছর বয়সের মেয়েটি। রীতিমতো বউ সে। ক্লাস 6-এ ভালোভাবে পাশ করল লাইলি। ততদিনই বীরেশ্বরের সঙ্গে তার পরিচয় হয়ে গেছে। প্রতিদিন হাইওয়েতে সাইকেল চেপে আসা মেয়েটি সম্পর্কে কৌতূহল হয়েছিল বীরেশ্বরের। লাইলির রূপ তখন 16 কলায় পূর্ণ চাঁদের মতন স্নিগ্ধ আর সোনালী জ্যোৎস্নায় অনুপম। একদিন হলো কি, স্কুল থেকে ফেরার পথে হাই স্কুলের কিছু ছাত্র লাইলিকে অশ্লীল কথা বলে বসে। লাইলি তক্ষুনি সাইকেল থেকে নেমে সাইকেল গাছে ঠেস দিয়ে রাখে এবং তাদের একজনকে চড় মারে, জামা ছিঁড়ে দেয়। অন্যরা তখন তাকে ঘিরে ফেলে। ব্যাপারটা কদ্দুর গড়া তো কে জানে। বীরেশ্বর এসে পড়ে হঠাৎ।
বীরেশ্বরকে দেখা মাত্র ছেলেগুলো দৌড়ে পালিয়ে যায়। এভাবেই পরস্পর পরিচয় হয় ওদের। সেদিন শিমুলিয়া অবধি বীরেশ্বর লাইলির সঙ্গে গেল, পৌঁছে দিয়ে এলো। পড়ন্ত বিকেলে এক দুর্ধর্ষ বিশালদেহী সুন্দর যুবক তার পাশে সাইকেলের হ্যান্ডেল ধরে কথা বলতে বলতে নির্জন হাইওয়েতে হেঁটে যাচ্ছে এক রূপসী সদ্য যৌবনা ছাত্রী। এই দৃশ্যটা চোখের সামনে ভাসে। বাবুগঞ্জে মেয়েদের হাই স্কুল আছে। কামাল হোসেন 52 টাকা মাইনে পায়। সে রাজি ছিল ওকে পড়াতে। হঠাৎ এক দুর্ঘটনা ঘটে গেল। এক দুপুরে একজন মাতাল লরি ড্রাইভার রাস্তার ধারে বিশ্রামরত রোড কলিদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল। ব্রেক ফেল করেছিল নাকি? কামাল হোসেন সঙ্গে সঙ্গে মারা গেল। অন্যান্যরা সাংঘাতিক আহত হয়ে পরে 3 জন মারা গেল। বাকি 2 জন পঙ্গু হয়ে বাঁচল। দু চোখে অন্ধকার দেখল লাইলি। তখন তার মাও বেঁচে নেই। বীরেশ্বর তাকে চাকরি করার পরামর্শ দিল। মাইনর পাস, তাছাড়া মুসলিম অনগ্রসর সমাজের মেয়ে, চাকরি পাওয়ার সম্ভাবনা লাইলির প্রচুর। তখন গ্রামে গ্রামে পাঠশালার পরিকল্পনা চলছে সরকারের। কথা হলো শিমুলিয়ার প্রাইমারি স্কুল হবে। লাইলি আপাতত বিনা বেতনে সেখানে পাঠশালাটা চালু করুক। লোকেরাও রাজি। জায়গা পাওয়া গেল স্কুলের। ক্লাসও শুরু হলো। লাইলি একা পড়ায়। স্কুল মঞ্জুর হলে তার চাকরিও হয়ে যাবে। এমন সময় ঘটল দ্বিতীয় দুর্ঘটনা। বীরেশ্বর হঠাৎ রাগের মাথায় একটা লোককে খুন করে বসল। বীরেশ্বরকে পুলিশ অ্যারেস্ট করল। তার সারা গায়ে রক্ত। তাকে বাবুগঞ্জ থানায় নিয়ে যাওয়া হবে। বাসের অপেক্ষায় পুলিশ রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। সেই সময় লাইলি উদ্ভ্রান্তের মতো সেখানে গিয়ে হাজির। সাইকেল থেকে নেমে সবার সামনেই ঝাঁপ দিয়ে পড়ল বীরেশ্বরের বুকে। রক্তে সেও লাল হয়ে গেল। সে এক আশ্চর্য দৃশ্য। কেউ জানত না এতদিন গোপনে কি ঘটছিল। হঠাৎ আজ প্রকাশ্যে বিস্ফোরিত হলো। লাইলি যে এত প্যাশনেট মেয়ে, বীরেশ্বরের ভাষায়, তাও জানা ছিল না কারো। সে ফুলে ফুলে কাঁদে। কেন কেন তুমি এমন করলে? আমার যে কত স্বাদ ছিল। কি স্বাদ ছিল গোপনে রাখা দুর্ভাগ্য কামালের সেও জানত না। সে বেঁচে থাকলে এই বিশ্বাসঘাতকতা দেখে ঘৃণায় দুঃখে আত্মহত্যা করে বসত নির্ঘাত। এত বেইমান মেয়ে এই লাইলি। চাষি মুসলিম মেয়ে, সৌন্দর্যবতী, মোটামুটি শিক্ষিতা। তার প্রতি লোকের মোহ জন্মেছিল ক্রমশ। সেটা ভেঙে ঘৃণা জন্মালো। শিমুলিয়ার মুসলিম সমাজ ফেটে পড়ল ক্রোধে। ওকে একঘরে করল। ওর নামে দরখাস্ত গেল স্কুল বোর্ডে। স্কুলে অন্য মাস্টারের ব্যবস্থা করা হলো। শুধু তাই নয়, হিন্দু যুবককে ভালোবাসার অপরাধে প্রকাশ্যে দিনের বেলায় তার ঘর জ্বালিয়ে দেওয়া হলো। তারপর তার চুল কেটে গলায় জুতোর মালা ঝুলিয়ে গায়ের বাইরে রেখে এলো। এরপর আর তাকে কেউ দেখেনি। বীরেশ্বর তখন হাজতে। সে শুনল সব, কিন্তু জামিন পেল না। তারপর তার ফাঁসির বদলে বয়স বিবেচনা করে যাবজ্জীবন কারাদণ্ড হলো। বীরেশ্বরের বাবা একসময়ের জমিদার, প্রভাবশালী লোক। মামলা তুললেন হাইকোর্টে। এবার বীরেশ্বরের উপর ফৌজদারি 302 ধারা চার্জ, পরে 140 ধারা। মেয়াদ কমে দাঁড়ালো 1 বছরে। বীরেশ্বরের বাবা এরপর মারা যান। হঠাৎ একদা বীরেশ্বর জেল থেকে পালিয়ে এলো। এর একমাত্র উদ্দেশ্য আর কিছু নয়, শুধু লাইলি। লাইলিকে সে দেখতে চেয়েছিল। কেন লাইলি তার সঙ্গে একবারটিও দেখা করল না আর? জানবার তীব্র কৌতূহল হচ্ছিল তার। তখন কোথায় লাইলি? কেউ তার খোঁজ দিতে পারল না। বীরেশ্বর হন্যে হয়ে খুঁজে। লাইলি আশ্চর্যভাবে উবে গেছে যেন। তখন সে নিজেই ধরা দিল পুলিশের হাতে। জেল পালানোর ফলে তার মেয়াদ 4 গুণ বেড়ে গেল এবার। জেল থেকে একদিন ফিরে এলো বীরেশ্বর। লাইলিকে ভুলে গেল, কিংবা ভুলতে চেষ্টা করার ফলেই ভুলে গিয়েছিল ইতিমধ্যে। দেশে এসে এবার পূর্ণোদ্যমে বামপন্থী রাজনীতি করতে ব্যস্ত হলো। জেলে থাকতে এই ব্যাপারে দীক্ষা হয়ে গিয়েছিল তার। কয়েক বছরেই সে এই এলাকার একজন গণ্যমান্য নেতা হয়ে উঠল। ঠিক এই সময় এক আশ্চর্য ঘটনাচক্রে কলকাতায় তার সঙ্গে লাইলির দেখা হয়ে যায়। রাস্তায় পরস্পর মুখোমুখি দাঁড়িয়ে পড়ে। বীরেশ্বর বলে ওঠে, লাইলি না? লাইলি বলে ওঠে, বীরুদা। ওই এলাকার এক বস্তিতে নাকি লাইলি থাকে, তার এক দুঃসম্পর্কের দাদা হানিফ আলীর সঙ্গে। ক্রমশ বীরেশ্বর টের পেল লাইলির বর্তমান পরিচয় কি এবং হানিফি বা কে। যেদিন অপমানিতা লাঞ্ছিতা লাইলি মূর্ছাহতের মতো হাইওয়েতে হেঁটে যাচ্ছিল, কোথায় যাবে জানত না, সেদিন পথ থেকে তুলে নিল ইসমাইল নামে এক বাস ড্রাইভার। ইসমাইল কামালের দুঃসম্পর্কের আত্মীয়। সেই সুবাদে পরিচয় ছিল ওদের। এই অদ্ভুত বিকৃত চেহারায় লাইলিকে পাগলের মতো পথে যেতে দেখে সে বাস থামিয়ে তার কাছে যায়। ভেবেছিল হঠাৎ পাগল হয়ে গেছে কামালের বউটা।
গলায় জুতার মালা, মাথা খাপছাড়াভাবে কামানো, গাময় পাক। লাইলি মূর্ছিত হয়ে পড়ে তক্ষুনি। বহরমপুর ইসমাইলের বাড়ি। তার ছোট ভাইয়ের নামই হানিফ। হানিফ কলকাতার কুখ্যাত গুন্ডা ছিল একদা। তাকে 16 বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল কলকাতা থেকে। বহরমপুর গিয়ে দাদার বাড়ি বাস করছিল। বিয়ে করেনি। 16 বছর ধরে ফুটপাতে যন্ত্রপাতির সেকেন্ড হ্যান্ড পার্টস বিক্রি করা তখন তার পেশা। গুন্ডামি একটু আধটু করে, কিন্তু সাবধানে এবং পুলিশকে হাতে রেখেই। লাইলি যখন গেল তখন হানিফের বয়স প্রায় 60, কিন্তু শক্ত সমর্থ যুবকের মতোই সে যে কোনো কাজ করতে পারে। ইসমাইল তার চেয়ে 2 বছরের বড়। ইসমাইলও ছোট ভাইয়ের মতো সমর্থ মানুষ, কিন্তু সচ্চরিত্র। ছোট ভাইকে সে ধর্ম উপদেশ দেয় দুবেলা, গালমন্দও করে। হানিফের ছোকছোকানি তার দৃষ্টি এড়ায় না, কিন্তু হানিফকে ভালোবাসে খুব, তাই তাড়াতে পারে না আশ্রয় থেকে। লাইলি হানিফের ফুটপাতের দোকানে গিয়ে বসে থাকতে লাগলো। তারপর হানিফ এই মেয়েটির সব শুনে কৌতূহলী হয়ে উঠেছিল তার প্রতি, আর লাইলিও এই বুড়ো গুন্ডার প্রতি অদ্ভুত আকর্ষণ অনুভব করত। তার অন্ধকার জীবনের কাহিনী শুনতে ভালোবাসত। বুড়ো চাপা গলায় সব কুকর্মের কথা বলে যেত নির্দ্বিধায়। এতদিন যেন সে তার জীবনের যাবতীয় কীর্তি কাহিনী বলে নিজেকে হালকা করার লোক খুঁজছিল, পেয়ে গেছে। সে যেন বলতে চায়, এই দেখো জীবনকে কি চোখে দেখেছি আমি, জীবন আমাকে কি দিয়েছে আর আমি বা তাকে কি দিয়েছি। আস্তে আস্তে পরস্পর পরস্পরকে গ্রাস করে নিচ্ছিল যেন। লাইলি ক্রমশ টের পেল হানিফ এখনো লাইনে আছে। অনেক রাতে তার কাছে লোকেরা আসে, ফিসফিস করে কথা বলে যায়। হানিফও চুপি চুপি বেরিয়ে যায়। লাইলি সব জানতে পারে। একদিন চুপি চুপি হানিফকে অনুসরণ করল। সেদিনই আবিষ্কার করল গঙ্গার উপরে যে বিজলি তারের লাইন গেছে, হানিফের লোকেরা সেই তার কাটছে। লাইলি সোজা গিয়ে হাজির হলো হানিফের সামনে। হানিফ অস্ফুট চিৎকার করল, কিন্তু লাইলি হাসল শুধু। সেই শুরু। তারপর লাইলি কাজে লাগে ওদের। সে এক রোমাঞ্চকর অধ্যায়। রাহাজানি, ছিনতাই, খুন খারাপি, যত রকমের অপরাধ থাকে বেড়ে যেতে লাগলো বহরমপুরে। পুলিশ টের পেল একটি অল্প বয়সী সুন্দরী মেয়েও আছে এই দলে। ইতিমধ্যে হানিফের নির্বাসনের মেয়াদ শেষ হয়েছে। সে লাইলিকে নিয়ে কলকাতা পালালো। কলকাতায় লাইলি নতুন চেহারা আত্মপ্রকাশ করল। সে নির্দ্বিধায় পিস্তল ছুঁড়ে মানুষ খুন করতে পারে তখন, একটুও হাত কাঁপে না। তার শিক্ষা সম্পূর্ণ হয়ে গেছে ততদিনে। এক কামান্ধ পুলিশ অফিসারকে নিষ্ঠুর হাতে ভোজালিতে কুপিয়ে কেটেছে। বলা বাহুল্য, এটা নকশালদের নামে চালানো সম্ভব হয়েছিল। বীরেশ্বরকে দেখে লাইলি আবার অস্থির হয়ে উঠেছিল। কথা বলতে হু হু করে কান্নায় ভেঙে পড়েছিল। বীরুদা, আমার এসব একটু ভালো লাগে না, তোমার পায়ে পড়ে আমাকে নিয়ে চলো। এখানে থেকে আমার দম বন্ধ হয়ে আসছে, আর পারছি না বীরুদা। বীরেশ্বরের মাথায় এক মতলব খেলে গেল সঙ্গে সঙ্গে। সে কলকাতা গিয়েছিল বিশেষ একটা ব্যাপারে। বামপন্থী রাজনৈতিক দলের সঙ্গে তার বিচ্ছেদ ঘটে গেছে সদ্য। সে আরও সরাসরি ডাইরেক্ট অ্যাকশনের পক্ষপাতী, অর্থাৎ পার্লামেন্টারি গণতন্ত্রে তার বিশ্বাস নেই। সে চায় প্রত্যক্ষ বিপ্লবে ঝাঁপিয়ে পড়তে, কিন্তু নকশালপন্থীদের সঙ্গেও তার মতের মিল নেই। সেও সশস্ত্র বিপ্লবের পন্থায় বিশ্বাসী, কিন্তু অ্যাকশন সম্পর্কে তার মতামত ভিন্ন। সে কিছু জোরদার বা পুলিশ কিংবা ওই ধরনের খুন খারাপি করে প্রাথমিক পর্যায়ে সন্ত্রাস সৃষ্টির পথে বিশ্বাসী নয়। তার মত হলো আগে প্রচুর অস্ত্র চাই, সেজন্য চাই প্রচুর টাকা করি। এসবের সঙ্গে সংগঠনের কাজও চলবে। সে বলে, নতুন ক্যাডারকে মানুষ মারতে শেখানোর চেয়ে যে ইতিমধ্যে মানুষ মারায় অভ্যস্ত এবং পাকা, সেই আমাদের কাজের প্রকৃত উপযোগী। নতুন ক্যাডারকে দিয়ে যে কোনো অ্যাকশনের ঝুঁকি অনেক, কিন্তু ওইসব কাজে যাদের পেশাগত দক্ষতা আছে তাদের দিয়ে নির্ভুল ফলাফল পাওয়া সহজ। আপাতত যখন বিপ্লব আরম্ভ করছি নে, তখন তো সবে প্রস্তুতির অঙ্গ। তখন আদর্শের বা আদর্শবাদী ক্যাডারের প্রশ্নই ওঠে না। ওসব আসে যখন সরাসরি রাষ্ট্রযন্ত্র ভাঙতে যাচ্ছি তখন। এই মতামতের পক্ষে একটা গোপন দল সবে গড়া হয়েছে। বীরেশ্বর গিয়েছিল তাদের এক বৈঠকে। খুব উদ্দীপ্ত হয়েই এবার বাড়ি ফিরছিল সে। পথে লাইলির সঙ্গে দেখা। হানিফ ঘরে ছিল না। লাইলি বীরেশ্বরের সঙ্গে চলে এলো। রাতের ট্রেনে ফিরে এলো ওরা। রানীহাট পৌঁছল সকালে। লাইলিকে তখন এই এলাকার আর কারো চেনার সাধ্য নেই। সবাই ভাবল বীরেশ্বরের কলকাতার মাস্তুতো বন্টন হবে। বীরেশ্বরের বাড়িতে থাকবার মধ্যে শুধু এক রুগনা পিসি। লাইলি ওখানেই থাকে, বোন পরিচয়ই থাকে, বাইরে একবারও বেরোয় না।
গার্ধব্য বিবাহ একটা হয়ে গেল বই কি লাইলির সঙ্গে বীরেশ্বরের। রাতে ওরা স্বামী স্ত্রীর মতো এক শয্যায় শুয়ে থাকে, আর দিনে পরিচয় ওই বোন। কিন্তু লাইলির রক্তে তখনও বিষ ফুরিয়ে যায়নি, মুছে যায়নি অন্ধকারের রোমাঞ্চকর স্বাদ। বীরেশ্বর সাবধানে তা কাজে লাগাচ্ছিল। আস্তে আস্তে লাইলি আবার অ্যাকশনে ঝাঁপিয়ে পড়ল। বলা বাহুল্য, হাঁপ ছেড়ে বাঁচল যেন। এ না হলে জীবনটা যে আট পড়ে একঘেয়ে হয়ে ওঠে তার। বীরেশ্বর তাকে বিপ্লবের তত্ত্ব আর রাজনীতিতে দীক্ষা দিল। লাইলি একদা নেত্রী হয়ে উঠল দলের। পুলিশের টনক নড়লে তখন লাইলি বীরেশ্বরের বাড়ি ছাড়ল। ওর থাকার কোনো নির্দিষ্ট জায়গা রইল না। সে আজ এখানে কোনো চাষির বাড়ি, কাল সেখান থেকে 10 মাইল দূরে অন্য কোথাও, পরদিন আবার অন্যখানে। আর ছদ্মবেশ ধারণে তার জুড়ি নেই। দিব্যি জেলের মেয়ে সেজে এক কোমর জলে জাল পেতে দাঁড়িয়ে থাকে। কখনো মজুরনি সেজে খেতে ধান পোতে, কখনো দরকার হলে চুড়িওলির বেশে মাথায় চুড়ির ডালা নিয়ে গায়ের পথে চুড়ি বেচতে যায়। গেরস্ত বইয়ের সঙ্গে এই এলাকার দেহাতি ডায়ালেক্টে কথাবার্তা চালিয়ে যায়। এইগুলান দেখেন না বইন, পছন্দ হয় না তোমার? একবার পুলিশ একটা গ্রাম ঘিরে ফেলেছে। লাইলি দিব্যি কোনাইপাড়ার মেয়েদের সঙ্গে কাখে কাঠ কুড়ানো ঝুড়ি নিয়ে বেরিয়ে গেল বিলের দিকে। গায়ের রং শ্যামবর্ণ, উড়িলি ঝুড়িলি আতেলা চুল, নাকে নাক ছাবি, ছেঁড়া ময়লা শাড়ি, গলা আর ঘাড়ের মাংসে একগাদা ঘামাচি। অয় লোকেশি, ঘামাচিগুলান কুটকুট করছিল, গেলে দে না ভাই। পুলিশ কনস্টেবলগুলো হাসে। কুনাই বুটি বলে, আমর হেসে যে খুন। বলি, ও মিনছে, সাদ্দি থাকে তো দাও না পটপট গিলে। আমাদের মিনছে আবার বড্ড একরোখা, বউয়ের গায়ে হাত দিতে দেখলে গভর্নমেন্টকেও গ্যারাজ্জি করে না। হ্যাঁ। আরেকবার কোথায় পুলিশ গ্রাম ঘিরেছে। একটা বাড়ি থেকে বেরিয়ে এলেন লেডি ডাক্তার, হাতে স্টেথিস্কোপ, ঝকঝকে ভব্য নাগরিকা, সুশিক্ষিতা স্মার্ট মেয়ে। পেছনে একটা লোক ব্যাগ বই আনছে। পুলিশ অফিসার এগিয়ে বললেন, শুনুন। বলুন, বলে দাঁড়ালেন লেডি ডাক্তারটি। আপনি কোত্থেকে আসছেন? ব্যাগ থেকে একটা সুদৃশ্য কার্ড বের করলেন লেডি ডাক্তার। মিসেস আর নন্দী, MBBS, ইত্যাদি ইত্যাদি, সাঁইথিয়ার ঠিকানা। ব্যাগে যথারীতি ডাক্তারি সরঞ্জাম। সঙ্গের লোকটা বলল, মায়ের ভীষণ ব্যামো দারোগাবাবু, বহরমপুরে 1 বছর ডাক্তার দেখিয়ে সর্বশান্ত হলাম। আমার মামা সাঁইথিয়ার লোক, বললে ওখানে একজন ভালো লেডি ডাক্তার আছেন। লেডি ডাক্তার মিস নন্দী ভ্রু কুচকে ঠোঁটে বাঁকা হেসে বিশুদ্ধ মার্জিত উচ্চারণে ইংরেজিতে বললেন, এনিথিং মোর ইউ লাইক টু স্যাটিসফাই ইউরসেলফ অফিসার? নো থ্যাঙ্কস, প্লিজ ডোন্ট মাইন্ড মিস ডক্টর, দিস ইজ সিম্পলি আওয়ার রুটিন জব। হ্যাঁ, লাইলি তো অর্ধশিক্ষিতা মুসলিম চাষির মেয়ে। সে বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে এলেই বা কি অমন উচ্চারণে বিশুদ্ধ ইংরেজি বলবে, অমন সুভব্য চেহারা হবে? অসম্ভব। আসলে ক্রিমিনাল সে তার চেহারা বাচনভঙ্গিতে অভিজ্ঞ ধুরন্ধর পুলিশ অফিসারটির চোখে ধরা পড়তে বাধ্য। পুলিশের এই প্রবল আত্মবিশ্বাসী লাইলির আত্মরক্ষার যত শক্তি হয়ে উঠেছে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন সৈয়দ মুস্তফা সিরাজের থ্রিলার উপন্যাস না নিষাদ, আজ 3য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো আছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।